জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। অবশেষে আন্দোলনের মুখে বেসরকারি এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান। সেখানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, বাড়ি ভাড়া তো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এখন শিক্ষকদের সিদ্ধান্ত কি, তারা কি মেনে নিয়েছেন কিনা জানাবেন। শিক্ষকদের যে দাবিটি ছিল অর্থাৎ 20% বাড়ি ভাড়ার যেই দাবিটি ছিল সেই নিয়ে কিন্তু আসলে সচিবালয়ে একটি বৈঠক চলছিল শিক্ষক নেতৃবৃন্দের সাথে, শিক্ষক উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের। তো সেখান থেকে একটি আসলে খবর আমরা জানতে পেরেছি যে চলতি নভেম্বরের 1 তারিখ থেকে 7.5% এবং আগামী বছরের জুলাই থেকে 7.5%, অর্থাৎ শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার দাবির বিপরীতে 15% বাড়ি ভাড়া বাড়ার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই খবরটি কিছুক্ষণ আগেই আসলে শহীদ মিনারে, যেখানে শিক্ষক নেতৃবৃন্দরা বা শিক্ষকরা অবস্থান করছে, এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে এনসিপির নেতৃবৃন্দ এখানে এসছেন, তারা শিক্ষকদের সাথে একতা প্রকাশ করে এখানে অবস্থান করছে। তো এই কিছুক্ষণ আগেই যখন খবরটি শিক্ষকদের কাছে এলো, তারা আসলে প্রাথমিক যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটি হলো, তারা বলছেন যে তারা এই প্রস্তাবটি আসলে তারা মানছেন না। তারা বলছেন যে 20%ই তাদের বাড়ি ভাড়া দিতে হবে এবং তাদের যে অন্যান্য দাবি দাওয়াগুলো আছে সেইগুলো না পূরণ হওয়া পর্যন্ত আসলে তারা এখান থেকে যাবেন না। যদিও এটি তাদের একেবারেই প্রাথমিক প্রতিক্রিয়া, এখনো যে শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে আছেন তারা কিন্তু এখন এখানে এসে উপস্থিত হননি। তারা আসলে এখানে কথা বলার পরেই আসলে জানা যাবে যে আসলে প্রকৃত তাদের কি সিদ্ধান্ত। তবে প্রাথমিকভাবে তারা এখানে আসলে বলছেন যে তারা এই 15% যে প্রস্তাবনা সেটি আসলে তারা মানছেন না। একটু যদি আপনাকে জানিয়ে রাখি সোনালী, যে বিগত 10 দিন ধরেই কিন্তু আসলে শিক্ষকরা অনবরত এই শহীদ মিনারে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন দাবি দাওয়ার জন্য অবস্থান করছে। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা এই তাদের অবস্থান কর্মসূচি ধরে রাখবেন। এবং গত 3 দিন ধরে কিন্তু তারা এখানে অনশন কর্মসূচিও পালন করছে, এবং তারা বলছেন পরবর্তীতে তারা এই অনশন কর্মসূচিকে আরো বিস্তার করবেন। এবং এছাড়া কিন্তু তারা দেখছি আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের একটি দাবি, তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, 3 দফা দাবির মধ্যে রয়েছে 20% হারে তাদের যে বাড়ি ভাড়াটি আছে সেটি বৃদ্ধি করতে হবে, 1500 টাকা তাদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, এবং তাদের যে উৎসব ভাতাটি আছে সেটি 75% উন্নীতি করতে হবে। এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে বলে আমাদের জানিয়েছে। একটু যদি জানিয়ে রাখি, শিক্ষকরা এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এবং তাদের আসলে একটি কথা যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনগুলোর শুনানি চলছে। আওয়ামী লীগ সরকার পতনের পর সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক 2024 সালের 27 আগস্ট প্রথম পুনর্বিবেচনার আবেদন করেন। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাজ্জল হোসেন পৃথকভাবে একই ধরনের আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগে মিলিয়ে মোট 4টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে রয়েছে। শুনানির শুরুতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডক্টর বদিউল আলমের আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া। 2011 সালে একটি বিতর্কিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পতিত আওয়ামী সরকার। বর্ষার পরিকল্পনায় মাহির হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জোবায়েদকে। মূল অভিযুক্ত 3 জনকে গ্রেফতার শেষে এমনটাই জানান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম।
সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্ষার 9 বছরের প্রেমের সম্পর্ক মাহিরের সাথে। বছরখানেক আগে গৃহশিক্ষক হিসেবে যোগ দেয় জোবায়েদ। বর্ষা তার সাথেও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একই সাথে দুটি সম্পর্ক চালিয়ে যায় বর্ষা। চলতি বছরের 25 সেপ্টেম্বর বর্ষা ও জোবায়েদের প্রেমের সম্পর্কের ঘটনা জেনে যায় মাহির। এদিকে বর্ষার পরিবার জোবায়েদকে পছন্দ করতে শুরু করে। পরে 26 সেপ্টেম্বর হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে দোকান থেকে চাকু কেনে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বর্ষা ফোন করে জেনে নেয় জোবায়েদ কখন আসবে। পরে মাহির চাকুর আঘাতে নিহত হয় জোবায়েদ। এই ঘটনায় 3 জনকে আসামি করে বংশাল থানায় মামলা হয়েছে। মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা সরাই দিবে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী। ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এই ক্রাইম যে 2-4টা হবে না এইটা নিশ্চিত বলা যাবে না। যে একেবারে 100% ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না, বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে। আসন্ন সংসদ নির্বাচনে এআই এর অপব্যবহার ঠেকাতে একটি সেন্ট্রাল সেল গঠনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাজির উদ্দিন। পাশাপাশি নির্বাচন ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ ইসি প্রস্তুত বলে জানান তিনি। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে নির্বাচন এআই এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব জানান। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে রাতে এআই এর মাধ্যমে অপপ্রচার বেড়ে যাওয়ার শঙ্কা করে পার্বত্য ও দুর্গম এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান সিইসি। দিনব্যাপী কর্মশালায় সিইসির সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত 80 জন এতে অংশ নিয়েছেন। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ কথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে, এর কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বলেন, নির্বাচন পেছানোর পায়তারা চলছে, তবে সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জনগণ। দেশে নাশকতার মূল হোতা শেখ হাসিনা বলেও দাবি করেন এই বিএনপি নেতা। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে, বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাওয়ার শঙ্কা নেই, তবে কার্গোতে মালামাল জটের দায় বিমান বাংলাদেশ, কাস্টমস হাউস ও সিএনডেফট এজেন্টদের বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট
কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। নিষেধাজ্ঞা না মেনে যে সকল অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে সেগুলো বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে অর্থ পাচার নিয়ন্ত্রণে জুয়ার সাইটগুলোতে MFS প্রযুক্তির সহায়তা বাড়ানো হয়েছে। দুপুরে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় তিনি এসব জানান। অনলাইনে প্রতারণা রোধে একজন ব্যক্তির 10টির বেশি সিম থাকলে তা বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কাছে এরকম অনেক অ্যানালাইসিস রিপোর্ট আছে এবং সলিড রিপোর্ট আছে যে কারা কারা বিক্রি করে। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদেরকে ট্রেসিং ট্র্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে একটা বন্ধ করে দিলে অন্যটা ওপেন হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন এই বন্ধ করার জিনিসটা আপাতত স্থগিত রেখেছি, আমরা ওই চক্রটাকে ধরতে যাচ্ছি আর কি। হ্যাঁ, জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন 64 বছর বয়সী সানাই তাকাইচি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে 237 জন আইন প্রণেতা তাকে ভোট দেয়। অংশ নেন মঙ্গলবার জাপানের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে আইন প্রণেতারা ভোটাভুটিতে তাদের নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে। বিবিসি জানায় উচ্চকক্ষের চেয়ে নিম্নকক্ষের ফলের গুরুত্ব বেশি। প্রধানমন্ত্রী পদের জন্য নিম্নকক্ষে 233টি ভোটের প্রয়োজন ছিল তাকাইচির। এর চেয়ে বেশি ভোট পাওয়ায় তার প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা নেই। তবে উচ্চকক্ষের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর আগে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের প্রধান হিসেবে তাকাইচিকে বেছে নেন। প্রথমবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হচ্ছে বাংলাদেশ। 18 নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। আফগানিস্তানের হোম ম্যাচ ছিল এটি, তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই ম্যাচটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ম্যাচটি আয়োজন করতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন বাফেকে অনুরোধ জানায়। পরে AFC অনুমোদন দিলে ম্যাচটি ঢাকায় আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। সম্প্রতি সিঙ্গাপুর, ভুটান, হংকং, চায়না ম্যাচগুলো সফলভাবে আয়োজন করে বাংলাদেশ, যে কারণে AFC ও এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।